পথে যেতে যেতে হঠাৎ করে ও আমার হাতটা টেনে ধরে নিল। কি করছো? এইভাবে কেউ রাস্তা পার হয়? আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে। তারপর বাড়ি গিয়ে মাকে আমি কি জবাব দিতাম? আমার প্রতি এতটা যত্নশীল দেখে আমি মনে মনে খুব খুশি হলাম। সত্যি, ভগবান আমার জীবনে এবারে হয়তো দু হাত ভরে সুখ দিয়েছেন। আমি তটিনী। গত সন্ধ্যা রাতে আমি পালিয়ে এসেছি এক প্রকার বাধ্য হয়ে, তবে সেটা একটা সম্পর্কে পরিণতি পাবার আশায়। বাবা মা যখন আমাদের ভালোবাসা মেনে আমাদের বিয়ে দেবে না বলছিল, তখন আমি বাধ্য হয়েছিলাম এই রকম একটা পদক্ষেপ নিতে। বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য। বছর খানেক আগেকার কথা, যখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় স্কুল যাবার সময় একটা অপ্রীতিকরজনক অবস্থায়। সেদিন কয়েকটি ছেলে আমাকে রাস্তায় বিরক্ত করছিল, তাই দেখেই ও ছুটে আসে আমাকে ওই বখাটে ছেলেদের থেকে বাঁচাতে। সেদিন ও ছেলেগুলোকে এমনভাবে কথা শুনিয়েছিল আর ভয় দেখিয়েছিল যে সেদিনের পর থেকে আর তাদের কোনো দেখা পাওয়া যায়নি। কতদিন ধরে আপনাকে ওরা এভাবে বিরক্ত করছে, আর আপনি এর কোনো প্রতিবাদ করেননি কেন? ছেলেগুলো প্রায় স্কুল যাবার সময় এবং বাড়ি ফেরার সময় আমাকে বিরক্ত করত আর আজে বাজে কথাও শোনাতো। আমি মাঝে একবার আমার বাবাকে কথাটা জানিয়েছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আর হবেই বা কী করে, যার বাবা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও আরও একবার বিয়ে করে, তার মেয়ের জীবনে এমন সব বখাটে ছেলেরা এসে বিরক্ত করার সাহস তো দেখাবি। ও, বুঝেছি, আপনার পরিবারে কোনো প্রবলেম রয়েছে, আর আপনার ধারণা আপনার বাবার কারণে ওরা আপনাকে এসে বিরক্ত করে। কিন্তু এতে আপনার মতো মিষ্টি একটা মেয়ের কি দোষ বলুন তো? আপনি তো কোনো অন্যায় করেননি, আর আপনাকে দেখতে এত মিষ্টি যে সব ছেলেরাই আপনার প্রেমে পড়ে যায়, আর তাই আপনার ধারে কাছে আসার চেষ্টা করে। আপনার স্কুল চলে এসেছে, ওকে, সাবধানে থাকবেন। এরপর থেকে ও রোজ আমার স্কুলের আশেপাশে থাকতো, যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে। খুব বেশি কথা আমাদের দুজনের হতো না। আগে কোনো পুরুষ মানুষকেই আমি বিশ্বাস করতাম না, তবে ইদানিং আমার মানসিকতা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি যেন ধীরে ধীরে অজয়কে বিশ্বাস করতে শুরু করলাম। একদিন আমি নিজেই ওকে বান্ধবীর মাধ্যমে দেখা করতে বললাম, স্কুলের পিছনের দিকে। ও স্কুল ছুটির পরে আমার সঙ্গে দেখা করতে এলো। কি হলো, হঠাৎ আমাকে দেখা করতে বললেন যে? আবারও কি কেউ আপনাকে ডিস্টার্ব করছে? আরে না না, আসলে আপনাকে ধন্যবাদ দেবার ছিল। আপনার জন্যই আজ ওরা আমাকে আর বিরক্ত করতে আসে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি থাকতে আপনাকে আর কেউ কোনোদিন বিরক্ত করতে আসবে না। চা খাবেন? চা আমি খাই না। তাহলে কফি চলবে? চলুন, পাশে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, ওখানেই যাই। কিন্তু আপনার বাড়ি ফিরতে একটু লেট হলে কোনো প্রবলেম হবে না তো? না না, আমি মাকে ম্যানেজ করে নেব। ঠিক আছে, চলুন। কফিতে চুমুক দিতে দিতে হঠাৎ করেই সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, জানেন তো, আপনার চোখ দুটো অনেক মায়াবী। এক অদ্ভুত রকম মায়া আপনার চোখের মধ্যে লুকিয়ে আছে। আপনি কাজল পরলে সেই মায়াবিকতা যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। আপনি সব সময় এইরকমভাবেই কাজল পরে থাকবেন। সেদিন বাড়ি ফিরে বারবার আয়নার দিকে তাকিয়ে নিজের চোখ দুটো দেখছিলাম, আর খুঁজছিলাম সত্যি কি আমার চোখে কোনো মায়া আছে কিনা। ওর কথাগুলো যেন দিন দিন আমাকে মুগ্ধ করতে লাগলো। একদিন ও ওর মায়ের সঙ্গে আমাকে দেখা করাবে বলল, তাই আমাকে মন্দিরে আসতে বলল। আমিও চলে গেলাম দেখা করতে। তোমার সঙ্গে দেখা করবে বলে মা সেই শহর থেকে চলে এসেছে। বাবু ফোন করে তোমার এত কথা বলে সব সময় যে না এসে আর থাকতে পারলাম না। ওর মা আমাকে দেখে বলল,
বাবু, ওকে আমার খুব পছন্দ হয়েছে। তুই ওকে আমার ঘরে লক্ষ্মী করে আনবি তো? এত মিষ্টি একটা মেয়ে আমি আগে কখনো দেখিনি। কি গো মা, আসবে তো আমার বাড়ির বৌমা হয়ে? আমি ওর মাকে একটা প্রণাম করে আশীর্বাদ নিলাম। বাড়ি ফিরে একটা ভয় আমার মধ্যে কাজ করতে লাগলো। তাই অজয়কে ফোন করলাম। আচ্ছা, আমাকে না হয় তোমার মা পছন্দ করেছেন, কিন্তু তিনি কি জানেন আমার পরিবারের কথা, আমার বাবার কথা? তিনি কি সব মেনে আমাকে আপন করে নিতে পারবেন? অজয় বলল, আমি তো সব জানি তোমার বাবার কথা। আর আমার মা, সে তো অনেক ভালো মানুষ, অন্যের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারেন না। আমার কথায় মা কিছু অমত করে না। মাকে যখন তোমার কথা বলেছিলাম, মা তোমাকে না দেখেই তার বাড়ির বৌমা করবে বলে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু অজয়, আমার তো এখনো পড়াই কমপ্লিট হয়নি, এখনই আমরা বিয়ে করব কি করে? আরে তুমি কোনো চিন্তাই করো না, বিয়ের পরে কি মেয়েরা পড়াশোনা করে না? তুমি আমার কাছে আমার বাড়িতে গিয়ে পড়াশোনা করবে। ওর কথায় ভরসা পেয়ে আমি মাকে কথাটা জানালাম। মা আবার বাবার কাছে বলল। আমি ভেবেছিলাম খুব সহজেই সব কিছু মা বাবা মেনে নিয়ে আমাদের ঘটা করে বিয়ে দেবে, কিন্তু সেটা আর হলো না। বাবা মাকে বলল এই ছেলের সঙ্গে কোনো মতেই আমার বিয়ে যেন না দেয়, কারণ ও নাকি ভালো ছেলে নয়। বাবার উপর আমার রাগটা যেন আরও বেড়ে যায়। আমি সিদ্ধান্ত নিলাম অজয়ের হাত ধরে পালিয়ে যাব। অজয় আমাকে নিয়ে পালিয়ে এলো। যেহেতু ওর শহরে বাড়ি আর আমার গ্রামের বাড়ি থেকে শহরটা অনেকটাই দূরে ছিল, তাই দুদিন পরে শহরে গিয়ে আমরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করলাম। বিয়ে করার পরেই ও আমাকে নিয়ে উঠল ওর নিজের বাড়িতে। দরজা খুলতেই ওর মা বলে উঠল, বাবু, তুই এই অজাতের মেয়েটাকে বিয়ে করে আনলি আমাকে না জানিয়েই? দূর হয়ে যাও, এই মেয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও বলছি। তার কথা শোনা মাত্র আমি অবাক হয়ে গেলাম। কিন্তু মা, আপনি নিজেই তো আমাকে পছন্দ করেছিলেন, আর এখন এসব কি বলছেন? ও বাবু, তোমাকে বলেনি যে তারপরে তোমার বাবার চরিত্রের কথা শোনার পরে আমি পুরো না করে দিয়েছি? এই মেয়ে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বললাম যে চলে যাও। আমি তার পা দুটো জড়িয়ে ধরে বললাম, মা, আমি কোথায় যাব বলুন? আমি আমার মাকে ছেড়ে আপনাদের উপর ভরসা করে ও বাড়ি ছেড়ে চলে এসেছি। আমাকে দয়া করে এখানে ঠাঁই দিন। আপনি যা বলবেন আমি সব শুনব। তিনি আমাকে বরণ না করেই ঘরের ভিতরে চলে গেলেন। শোনো মেয়ে, এখানে থাকতে হলে কাউকে জানাবে না যে তুমি এই বাড়ির বউ। এই শর্ত যদি মানতে পারো তবে এই বাড়িতে তুমি থাকতে পারবে। ঠিক আছে মা, তাই হবে। ঘরে ঢোকার পরেই অজয়কে আমি জিজ্ঞাসা করলাম, তুমি বিয়ের আগে তোমার মাকে সব কথা জানানোর পরে তোমার মা যে আমাকে মেনে নেয়নি, কই সেটা তো বলনি। কি করতে তুমি? তোমার কি মনে হয় এত সহজে যে কোনো পরিবার তোমাকে মেনে নেবে? নেহাত আমার তোমাকে ভালো লেগে যায়, তাই দয়া করে তোমাকে বিয়ে করেছি। কি বললে তুমি? আমাকে দয়া করে বিয়ে করেছো? শোনো, এত কথা না বাড়িয়ে ভিতরে যাও, আর মা যা বলবে সব শুনবে। তার কথা নড়চড় যেন না হয়, নইলে আমিও তোমাকে এখানে রাখতে পারবো না। বিয়ের প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে যার হাত ধরে পালিয়ে এলাম, সেই আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি ভুল করেছি। বিয়ের পরেই ও আমাকে ফেলে কাজে চলে যায়। মাসখানেক হয়ে গেল সে বাড়িও আসে না। শাশুড়ি মা আমাকে তার সঙ্গে যোগাযোগ করতে দেয় না। 1 মাস হয়ে গেল ও কাজে গেছে, আমাকে একবার ফোন পর্যন্ত করছে না। মা, আপনার সঙ্গে কি ওর কথা হয়েছে? কেন হবে না? আমার সঙ্গে আমার বাবুর রোজ কথা হয়। তাহলে আমার সঙ্গে কেন এমন করছে সেটা আমি কি করে জানবো? আর সকাল সকাল এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না। যার বাবা চরিত্রের ঠিক নেই সে আবার কৈফিয়ত চাইছে। হায় ভগবান, তুমি আমার ভাগ্যে কি লিখে দিলে?
বাবার ঘরে শান্তিতে থাকতে পারলাম না, এখন স্বামীর ঘরে এসেও একদিন শাশুড়ি মাকে বললাম আমার পড়াশোনা যাতে আমি আবারও শুরু করতে পারি, তাহলে আমার সারা দিন মন খারাপ করবে না। আরে এতই যদি পড়ার ইচ্ছে, তবে বিয়ে করতে গেলে কেন? এ বাড়িতে মাথা গোজার ঠাঁই দিয়েছি, এটাই অনেক। কিছুদিন পরে আমার শাশুড়ি মাকে ফোনে কথা বলতে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ বাবু, বল। না না, ওকে আমি বাড়ির বাইরে যেতে দিই না। হ্যাঁ, তোর কথা জিজ্ঞাসা করেছিল, তুই কবে আসবি। কি, তুই আবারও বিয়ে করেছিস? বাবু, এরকম করলে কোন দিন আমরা ফেঁসে যাব। এই মেয়েকে আমি কি করব এখন বল। এই কথা শোনা মাত্র আমি ভয় পেয়ে যাই, আর আমার হাত থেকে জলের বোতলটা পড়ে যায়। আমার শাশুড়ি মা তখনই ঘর থেকে বেরিয়ে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে ঘরের বিছানায় ফেলে দেয়। লুকিয়ে লুকিয়ে আমার কথা শোনা হচ্ছিল। হ্যাঁ, আমি সব শুনেছি। তোমাদের সব কিছু আমি ফাঁস করে দেব, সবাইকে জানিয়ে দেব তোমরা আমাকে ঠকিয়েছ। বাবু আসলে এবার তোমার একটা ব্যবস্থা করতে বলবো, পরপুরুষের কাছে বিক্রি করে দেব। তোমরা আমার যা ক্ষতি করেছ, আর কোনো মেয়ের ক্ষতি আমি করতে দেব না। কি করবি তুই? ভুলে যাস না তোর মায়ের কথা। যদি কারোর কাছে মুখ খুলিস, তার ফল তোর মাকেই ভোগ করতে হবে। ওরা এইভাবে আমাকে হুমকি দিয়ে দিল, আর আমি নিরুপায় হয়ে গেলাম মায়ের কথা ভেবে। সেদিন আমাকে ওই ঘরেই সারা রাত বন্দি করে রাখা হয়েছিল। পরদিন ভোরবেলায় আমি সেই জায়গা থেকে পালিয়ে আসতে সক্ষম হই। এই পোড়া মুখ নিয়ে আর মায়ের কাছে ফিরিনি। আমি এখন এখান থেকে বেরিয়ে একটা অনাথ আশ্রমে চলে যাই। এখানে অনেকগুলো শিশুর দায়িত্ব দেওয়া হয় আমাকে। আমি জীবনে এই সিদ্ধান্ত নিয়ে কি কোনো ভুল করলাম আজ? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।